হাই স্টুডেন্টস, আমি মৌসুমি সাহা। ওয়েলকাম টু মাই চ্যানেল লেট আস লার্ন। আমি এসে গেছি আজকে একদম দ্বিতীয় অধ্যায়ের শেষ পর্যায়ে। আজকে আমি শুরু করব তোমাদের কলাম ম্যাচিংয়ের মাধ্যমে। চলো দেখা যাক কী কী কলাম ম্যাচিং আছে তোমাদের জন্য। আমি তোমাদের সরাসরি উত্তরটা বলে দেব। তোমাদের যেরকম অপশান থাকে মেলাতে হয়, আমি কিন্তু সেটা করছি না, আমি তোমাদের পুরো উত্তরটাই বলে দিচ্ছি। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বৃহৎ ভূখণ্ডের দেশ। ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার দেশ। কিউবা সমাজতান্ত্রিক সরকার। ভারত বুর্জোয়া গণতান্ত্রিক সরকার। এর পরেরটি হলো লিকক রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন। মার্কস শ্রেণী শোষণের একটি যন্ত্রমাত্র কথাটি বলেছেন। গার্নার রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন। অ্যারিস্টটল রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন। পরেরটি হল জেমস হিস্ট্রি অফ পলিটিক্স। হবস লেভিয়াথান। লক ট্রু ট্রিটিস অফ গভর্নমেন্ট। রুশো সোশ্যাল কন্ট্রাক্ট। দেখো, এখানে আমি বলে দিই, এখানে কিন্তু বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর নাম রয়েছে এবং তাদের লেখা গ্রন্থের নাম রয়েছে। পরেরটি হল সিভিটাস রোমান দার্শনিকগণ। রাষ্ট্র ম্যাকিয়াভেলি। পোলিস গ্রিক দার্শনিকগণ। স্টেটাস টিউটনগণ। পরেরটি হল সার্বভৌমিকতা অপ্রতিহত ক্ষমতা। রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনসমষ্টি ভোটাধিকার প্রয়োগ করে। সরকার রাষ্ট্রের মস্তিষ্ক। তো এই ছিল তোমাদের জন্য কয়েকটি কলাম ম্যাচিং। এবার আমি বিস্তারিত আলোচনায় আসছি। এবার আসছি দ্বিতীয় অধ্যায়ের একদম শেষ পর্যায়ে আলোচনায়। প্রথমটি হলো সম্মিলিত জাতিপুঞ্জ কি একটি রাষ্ট্র? তার আগে আলোচনা করি সম্মিলিত জাতিপুঞ্জ বলতে আমরা কি বুঝি। জাতিপুঞ্জ হলো একটি আন্তর্জাতিক সংস্থা যার লক্ষ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, দেশগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং মানবাধিকারের প্রচার করা। এটি 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 51টি দেশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আজ এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 193টি। সম্মিলিত জাতিপুঞ্জের কোনো নির্দিষ্ট ভূখণ্ড নেই, স্বতন্ত্র কোনো নাগরিক নেই, কোনো ব্যক্তি জাতিপুঞ্জের সদস্য হতে পারে না, যদিও রাষ্ট্রের সদস্য হলো ব্যক্তি। কিন্তু জাতিপুঞ্জের সদস্যপদ শুধুমাত্র সার্বভৌম রাষ্ট্রগুলির জন্যই থাকে। তবে সম্মিলিত জাতিপুঞ্জ সার্বভৌম ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠান নয়। নিজের আইনকে কার্যকর করার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ ব্যর্থ। তাছাড়া রাষ্ট্রগুলির ইচ্ছার ওপর জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করা বা না করার বিষয়টি নির্ভর করে। কোনো রাষ্ট্রের সরকারের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের মতো জাতিপুঞ্জেরও সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক বিচারালয় আছে। তাই আপাত দৃষ্টিতে আমরা সম্মিলিত জাতিপুঞ্জকে রাষ্ট্র বলে মনে করলেও প্রকৃতপক্ষে সম্মিলিত জাতিপুঞ্জ কোনো রাষ্ট্র নয়। তাহলে স্টুডেন্টস, তোমরা বুঝতে পারলে যে সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু কোনো রাষ্ট্র নয়। সার্বভৌম ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রের নাগরিকরা মিলেই কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি করেছে। এটি একটি সংগঠন মাত্র। এবার আসছি রাষ্ট্র এবং অন্যান্য সংঘের মধ্যে কি কি সাদৃশ্য আছে এবং বৈসাদৃশ্য আছে সেই আলোচনায়। কোনো বিশেষ একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য কিছু সংখ্যক ব্যক্তি সংঘবদ্ধ হলে তাকে সংঘ বলা হয়। কেবলমাত্র রাষ্ট্রের পক্ষে সমাজবদ্ধ মানুষের জীবনের সব দিকের উন্নতি সাধন সম্ভব নয়। তাই মানুষ বিভিন্ন প্রকার সংঘ গড়ে তোলে। বিভিন্ন ধরনের সংঘ রয়েছে, যেমন রাজনৈতিক দল, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ইত্যাদি সংঘ রয়েছে। অর্থনৈতিক সংগঠনের মধ্যে রয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, ব্যবসায়ী সংগঠন ইত্যাদি। ধর্মীয় সংগঠনের মধ্যে রয়েছে
ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন ইত্যাদি। সামাজিক সংঘ বলতে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন এবং রেড ক্রস সোসাইটিকে আমরা বুঝি। আর সাংস্কৃতিক সংঘের মধ্যে রয়েছে সাহিত্য একাডেমি। এবার একটু রেড ক্রস সোসাইটির ব্যাপারে বলি। রেড ক্রস একটি আন্তর্জাতিক মানবিক সংস্থা যা যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা প্রদান করে। রেড ক্রসের লক্ষ্য হল অভাবী লোকদের সাহায্য করা, স্বাস্থ্য ও যত্নের প্রচার করা এবং দুর্ভোগ কমানো। এবার আসছি রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে কি কি মিল আছে সেই ব্যাপারে। রাষ্ট্র ও সংঘ এই দুই বিষয়েরই উৎপত্তি ঘটেছে সমাজের মধ্যে, অর্থাৎ সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক চাহিদা পূরণের জন্য যেমন রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল, তেমনি মানুষের অন্যান্য চাহিদা পূরণের জন্য গড়ে উঠেছিল সংঘ। রাষ্ট্রের মতো অন্যান্য সংঘ গঠনের জন্য জনসমষ্টিরও প্রয়োজন। রাষ্ট্রের নাগরিকদের যেমন রাষ্ট্রপ্রণীত আইন কানুন মেনে চলতে হয়, ঠিক তেমনি প্রত্যেকটি সংঘের সদস্যদেরও সংশ্লিষ্ট সংঘ দ্বারা প্রণীত নিয়মকানুন মেনে চলতে হয়। নাগরিকদের যেমন তাদের রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করতে হয়, তেমনি প্রতিটি সংঘের সদস্যদেরও সংঘের প্রতি কর্তব্য পালন করতে হয়। রাষ্ট্র পরিচালনার জন্য যেমন সরকার গঠন করা হয়, তেমনি সামাজিক অর্থনৈতিক সংঘ পরিচালনার জন্য পরিচালক মণ্ডলী গঠন করা হয়। তাহলে স্টুডেন্টস, এতক্ষণ আমি রাষ্ট্রের সাথে বিভিন্ন সংঘের মিল অর্থাৎ সাদৃশ্য আলোচনা করলাম। এবার আসছি রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে ঠিক কী কী বিষয়ে অমিল অর্থাৎ বৈসাদৃশ্য রয়েছে সেই সব বিষয়ে। মানব জীবনের সর্বাঙ্গীন বিকাশের জন্য রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে, অর্থাৎ ঐতিহাসিক বিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। কিন্তু সমাজে মানুষের সুবিধা বা চাহিদা মেটানোর জন্য সংঘগুলি গড়ে উঠেছে। আবার মার্ক্সবাদীদের চোখে সমাজ যখন শোষক ও শোষিত এই দুই শ্রেণীতে বিভক্ত হয়ে পড়েছে, তখন শোষক শ্রেণী তাদের শোষণ চালাবার জন্য রাষ্ট্র নামক যন্ত্রের সৃষ্টি করেছে, অর্থাৎ শ্রেণী শোষণের যন্ত্র হিসেবে রাষ্ট্রকে বিবেচনা করা হয়েছে। এবার আসি সংঘের আকৃতি ও রাষ্ট্রের আকৃতির মধ্যে কী পার্থক্য লক্ষ্য করা যায় তা নিয়ে। সংঘের সদস্য সংখ্যার থেকে রাষ্ট্রের সদস্য সংখ্যা অনেক বেশি। সরকার গঠিত হয় রাজনৈতিক এবং অরাজনৈতিক বহু সংখ্যক মানুষ নিয়ে, কিন্তু সংঘের পরিচালক মণ্ডলীতে অল্প সংখ্যক ব্যক্তি থাকেন। তাছাড়া সরকারের দ্বারা গৃহীত আইন রাষ্ট্রের সব মানুষকেই মেনে চলতে হয়, কিন্তু সংঘের নিয়মকানুন সংঘের অন্তর্গত স্বল্প সংখ্যক সদস্যকেই প্রভাবিত করে। সদস্যপদ সংক্রান্ত বিষয়েও কিন্তু রাষ্ট্র ও সংঘের মধ্যে পার্থক্য আছে। একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক রাষ্ট্রের সদস্য হতে পারে না, অর্থাৎ নাগরিকত্ব লাভ করতে পারে না, কিন্তু একজন ব্যক্তি একাধিক সংঘের সদস্য হতে পারে। রাষ্ট্রের একটি সুনির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা থাকে, কিন্তু সংঘের ক্রিয়াকলাপ একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে নাও থাকতে পারে। রেড ক্রস সোসাইটির মতো সামাজিক সংঘের কার্যাবলী বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে দেখা যায়, কিন্তু কোনো রাষ্ট্রের সদস্যপদ সাধারণত সেই রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থিত জনগণের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কোনো একটি রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাসকারী জনগণ সেই রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করতে বাধ্য হয়, কিন্তু অন্যান্য সংঘের সদস্যপদ গ্রহণ করা আবশ্যিক নয়। এটি পুরোপুরি ব্যক্তির ইচ্ছা আর অনিচ্ছার ওপর নির্ভর করে। রাষ্ট্র কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠিত হয় না। জনকল্যাণ সাধনের জন্য রাষ্ট্রকে নানা ধরনের কার্য সম্পাদন করতে হয়, কিন্তু সংঘগুলি কয়েকটি উদ্দেশ্য নিয়ে গঠিত হয়। রাষ্ট্রের মতো বহু উদ্দেশ্য নিয়ে সংঘগুলির সৃষ্টি হয় না।
এছাড়া রাষ্ট্রের সার্বভৌমিকতা থাকার জন্য এটি একটি স্থায়ী প্রতিষ্ঠান। কিন্তু সংঘগুলির ক্ষেত্রে স্থায়িত্ব লক্ষ্য করা নাও যেতে পারে। অনেক সময় সংঘের উদ্দেশ্য সিদ্ধ হলে এগুলি বিলুপ্ত হয়ে যায়। রাষ্ট্র কর্তৃক প্রণীত আইনকানুন অমান্য করলে কঠোর শাস্তি পেতে হয়, কিন্তু কোনো সংঘের সদস্য নিয়মকানুন মান্য না করলে তাকে কঠোর শাস্তি দেওয়া নাও যেতে পারে। এটি কিন্তু রাষ্ট্রের অর্থাৎ সরকারই এর ব্যাপারে সিদ্ধান্ত নেয়। বড়জোর একে সংঘ থেকে বহিষ্কার করা হয়। রাষ্ট্র সার্বভৌমিকতার অধিকারী, তাই অন্য কারো নির্দেশে রাষ্ট্র পরিচালিত হয় না, কিন্তু সংঘগুলিকে রাষ্ট্রের অধীনে থেকে কার্য পরিচালনা করতে হয়। প্রয়োজনে রাষ্ট্র যে কোনো সংঘের বিলুপ সাধন করতে পারে। এছাড়াও সামাজিক কল্যাণ সাধনের প্রয়োজনে রাষ্ট্র ইচ্ছা করলে সংঘ বা প্রতিষ্ঠান তৈরি করতে পারে। রাষ্ট্র এই সব সংঘকে নিয়ন্ত্রণ করে, কিন্তু কোনো সংঘ কখনোই রাষ্ট্র গঠন করতে কিংবা তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা থেকে বোঝা গেল যে মানুষের জীবনকে সুন্দর করে গড়ে তোলার ক্ষেত্রে উভয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ। রাষ্ট্র রাজনৈতিক চেতনা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিকে সমাজ সচেতন করে তোলে, আর বিভিন্ন সংগঠনগুলি মানুষের অন্তর্জীবনকে নিয়ন্ত্রণ করে ব্যক্তিকে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে সাহায্য করে। অতএব আমরা বলতে পারি রাষ্ট্র এবং সংঘগুলি একে অপরের পরিপূরক। তাহলে স্টুডেন্টস, এটাই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ রাষ্ট্র ও তার সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা। আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের আরও কোনো বিষয় নিয়ে আলোচনা করার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।